সাংবাদিক সম্মেলন। আমি সেই সুবাদে এই উদয়পুর শহরে কর্মরত সমস্ত মিডিয়ার বন্ধুদের, প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়াও আছেন, তাদেরকে আমাদের পার্টির তরফ থেকে এবং আমার তরফ থেকেও শুভেচ্ছা জানাবো। তো আজকে আমরা কেন এই সাংবাদিক সম্মেলন করছি এটা আমাদের মহকুমা সম্পাদক মহোদয় বলেছেন যে আজকে কাকরাবন আরডি ব্লকে আমাদের একটা গণডেপুটেশন সংগঠিত করার সিদ্ধান্ত, এটা আরও প্রায় এক সপ্তাহ আগে থেকে নেওয়া হয়েছিল। এবং কেন আমরা এই সময়তে এই গণডেপুটেশনের আয়োজন আমরা করেছি, তার অনেকগুলি দিকের মধ্যে যেটা প্রধান দুটা দিক হলো, প্রথমত যে ত্রিপুরাজ্যের যে শাসক দলের কর্তা ব্যক্তিরা প্রায়শই বলে থাকেন, কেউ কেউ বলেন ত্রিপুরাজ্যকে তারা ইতিমধ্যে মডেল রাজ্যে পরিণত করে দিয়েছেন। কেউ কেউ বলেন গত 70 বছরে ত্রিপুরাজ্যে কিছুই হয়নি, যা ত্রিপুরাজ্যে আজকে উন্নয়নের পরিকাঠামো বা উন্নয়নের উপাদান হিসেবে যেগুলো দেখা যায়, এটা পরিকাঠামো হোক বা স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত ক্ষেত্রেতেই গত 4.5 বছরে এই বিজেপি আইপিএফটি জোট সরকার তারা করেছেন। আর অতি সম্প্রতি শাসক দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেব দুদিনের সফরে এসেছিলেন ত্রিপুরাজ্যে। তিনিও ঘটা করে বলে গেছেন যে हमारा सरकार 2018 का चुनाव में जो वादा किया था, ত্রিপুরাজ্যের মানুষ এটাকে আরো ভালোভাবে এটাকে জানেন। সেটা হলো 2018 নির্বাচনে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী আরো তাবড় মন্ত্রীদের দিয়ে তারা একটা ভিশন ডকুমেন্ট প্রকাশ করে গেছিলেন। ঠিক আছে, বক্তৃতাতে নানা কথা বলে, কিন্তু একেবারে লিখিতভাবে দিয়ে গেছেন, হাতে তুলে দিয়ে ত্রিপুরাজ্য মানুষকে। তার 299টা প্রতিশ্রুতি ত্রিপুরাজ্যের, তারা তো বলবেনই নিজেদের দোল তারা বাজাবেন, যতই এই রাজ্যের মধ্যে তাদের অপদার্থতা যাই থাক। নাড্ডা সাহেব এসে 4.5 বছর সরকার যাওয়ার পর তার একটা সুযোগ ছিল, তার দলের সরকার সত্যিকারের কি কাজ করেছে তাকে দিয়ে বা শতপ্রণোদিত হয়ে তিনিও ত্রিপুরাজ্যে তাদের দলের যে পারফরমেন্স এটা দেখে কিছু সত্য কথা বলে যে পাপ তারা গত 4.5 বছর করেছে এটা খলনের একটা সুযোগ ছিল। কিন্তু এটা না করে তিনি বলে গেছেন যে ভিশন ডকুমেন্টের সবকটা প্রতিশ্রুতি তারা পালন করে গেছেন। এটা একটা দিক। আর একটা দিক হল কাকরাবন, আমরা গত বিধানসভা নির্বাচনে হেরেছি, ত্রিপুরাজ্যে আমরা হেরেছি, কিন্তু তার মধ্যে যে 16টা বিধানসভা কেন্দ্রে আমরা জিতেছি, তার মধ্যে কাকরাবন বিধানসভা কেন্দ্র অন্যতম। এবং এটা শুধু গেল নির্বাচনে না, এটা বিগত প্রায় 40 বছর ধরে এটা আমাদের একটা অন্যতম একটা শক্তিশালী ঘাঁটি। এই নয় যে
গত নির্বাচনে বা আগে নির্বাচনগুলোতে কমরেড কেশব মজুমদার যখন প্রতিদ্বন্দ্বিতা করতেন, এই যে গত 4.5 বছরের নির্বাচনের যে নমুনা আমরা দেখেছি, যে এরকম করে এই সিটগুলো আমরা জিততাম তা নয়, জনগণের সমর্থনে এবং বামপন্থী ফ্রন্ট সরকার আসার পর পারফরমেন্স অর্থাৎ কাজ করার সুবাদে মানুষের তার যে কৃতজ্ঞতা, ইতিবাচক ভোট আমরা দিতে আসি। কিন্তু 2018-তে এই মিথ্যা প্রতিশ্রুতির উপর ভর করে বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর আমাদের সেখানকার যিনি প্রতিনিধি, আপনারা সবাই চেনেন, আপনাদের উদয়পুরের মানুষ, কমরেড রতন ভৌমিক, তার এই বিধানসভা কেন্দ্রে বিভিন্ন গ্রামে যাওয়ার তার সুযোগ নেই, এমনকি তার বাড়িঘর অব্দি আক্রান্ত হওয়ার মতো অবস্থা। তার উপর নাই করে যে বিধানসভা কেন্দ্র বা যেখানে তিনি জন্মেছেন, জন্ম কর্ম, মানুষের জীবনমান উন্নয়নের জন্য লড়াই, সেই রতন ভৌমিককে বারবার এই বিধানসভা কেন্দ্রের ভেতরে তাকে আক্রমণ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, তার রক্তে ওই বিধানসভা কেন্দ্রের মাটি রঞ্জিত করা হয়েছে। তা আমাদের যে আজকে এই ডেপুটেশনের যে দ্বিতীয় প্রধান উদ্দেশ্য ছিল, না সরকারের অনেকগুলি অফিস আছে, দপ্তর আছে, তার মধ্যে ব্লক হলো এমন একটা দপ্তর, এটা কোনো একটা দপ্তর না, নামী ব্লক, অর্থাৎ উন্নয়নের সমস্ত শাখা প্রশাখা তার সাথে এই ব্লক অফিসসমূহ ওতপ্রোতভাবে যুক্ত। সেই জায়গায় গিয়ে আমরা একটা ডেপুটেশনের মাধ্যমে জনগণের বক্তব্য, জনগণের আশা আকাঙ্ক্ষার কথা, জনগণের ক্ষোভের কথা, স্বপ্নভঙ্গের কথা আমরা জানাব। তো এই জন্য আমাদের কর্মসূচি। তো এই জায়গায় আমাদের ডেপুটেশনে তো ভিশন ডকুমেন্টের 299টা প্রতিশ্রুতি, এগুলি আমাদের ডিমান্ড চার্টারে, আমাদের এই স্মারকলিপিতে এগুলি না, আমাদের স্পেসিফিক 10টা। কোন 10টা? যে বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে রাস্তা করে গেছে, নতুন রাস্তা তারা করেনি। গত 4.5 বছর সে রাস্তা চৌচির হয়ে আছে, কোনো মেরামত নেই। বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে হাসপাতালের বিল্ডিং তৈরি করে গেছে, তখনই টাকা পয়সা সব মঞ্জুর করে গেছে। সেই হাসপাতাল ঘর এটা উদ্বোধন করে এই সরকার, তারাই ফিতা কাটবেন, রতন ভৌমিককে তো ওরা নিমন্ত্রণ জানাবেন না, এই সৌজন্য তাদের নেই। কাকরামনের মানুষ সে পরিষেবা পাবে সেই নতুন পরিকাঠামো থেকে। কাকরামন ব্লক এলাকা ত্রিপুরাজ্যের শেষ সেবিত যে সমস্ত এলাকার মধ্যে অন্যতম, কারণ এখানে সুখসাগর থেকে আরম্ভ করে আরও অনেকগুলো, এবং এই কৃষি এরিয়া, এবং খুবই অ্যাডভান্স কৃষকরাও আছেন সেখানে, সবজি ফলান, 3 ফসল করেন, খুবই পরিশ্রমী মানুষ। গত 4.5 বছরে বামপন্থী ফ্রন্ট সরকার যে সমস্ত সেচের প্রকল্প গড়ে গেছে সব মুখ থুবড়ে পড়ে আছে। কোনোটার মোটর খারাপ, কোনোটার পাইপ ভেঙে গেছে, কোনোটার বিদ্যুতের কানেকশন নেই, কোনোটার স্টাফ নেই। তার সাথে হলো পানীয় জলের বন্দোবস্ত। বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তেই অনেকগুলো এরকম উৎস তৈরি করে গেছে, সেখানে ফিল্ট্রেশনের জন্য
সেখানে প্ল্যান লাগানো আছে। এগুলো চালু করে জনগণের কাছে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা। তার সাথে হলো যে বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তেও এই যে আমাদের গ্রামেগঞ্জে প্রভূত উন্নয়ন হয়েছে, তার জন্য তো আমরা কৃষকদের কাছে বা গ্রামীণ পরিবারের কাছে থুকে থুকে নগদ টাকা আমরা দিয়ে এসছি বা সেরকমভাবে মঞ্জুরি করতে পেরেছি বা করেছিলাম, তা তো না। যে এই উন্নয়নের অন্যতম হাতিয়ার বা উৎস ছিল রেগা। একদিক থেকে 100 দিনের কাজের গ্যারান্টি, আরেক দিক থেকে সেই রেগার যে শ্রম, এই শ্রমের তার উপযুক্ত ব্যবহারের মধ্য দিয়ে সেখানে অনুর্বর জমি এটাকে উর্বর করা হয়েছে, জমির ক্ষেত্রবৃদ্ধি করা হয়েছে, টিলা জমিতে রাবার, আনারস, অন্যান্য যে কি বলে ক্যাশ ক্রপ হয়েছে, গ্রামীণ রাস্তাঘাট হয়েছে। এবং এই সরকারের প্রতিশ্রুতি ছিল এই রেগা 100 দিনের জায়গাতে 200 দিন হবে, মজুরিও দ্বিগুণ হবে। আজকে সারা রাজ্যের সাথে এই কাকরাবনেও রেগার কাজ নেই এবং সিটেপোটা যা আসে এগুলি শাসক দলের কিছু নেতার যে কালো টাকা, অবৈধ যে অর্থ তারা কামিয়েছে, এটা পাহারা দেওয়ার জন্য কিছু লোককে তাদের পালতে হয়। যেমন আজকেও এই লোকগুলো আজকে কাকরাবনের যে সাধারণ মানুষ যে আজকে ব্লকে আসতেন, গতকাল থেকেই ফেসবুকে দমক শুরু হয়েছে, কালকে কাকরাবনে ব্যাটে বলে খেলা হবে, কাকরাবনে লড়াই হবে। গতকাল থেকেই টেলিফোনে হুমকি, ফেসবুকে হুমকি, নানাভাবে। আর আজকে সকাল থেকেই কাকরাবনের সমস্ত মুখ, তুলামোড়ার দিক থেকে আসার মুখ, এদিকে পালাটানার দিক থেকে যাওয়ার মুখ, ওদিক থেকে দক্ষিণ দিক থেকে আসার মুখ, বিভিন্ন এই রাস্তাগুলোতে, বিভিন্ন বাজারগুলোতে সেখানে প্রচার দিয়ে দিয়েছে যুব মোর্চার বাইক মিছিল হবে, লাঠি সোটা নিয়ে হুমকি ধমক, রক্তচক্ষু দেখানো। সংখ্যা খুব তারা বেশি না, সংখ্যা খুব বেশি আমি বলবো না, কিন্তু এরকম যখন একটা স্বাভাবিক পরিস্থিতিতে কিছু সমাজ বিরোধী আইন শৃঙ্খলাকে বা আইন শৃঙ্খলার রক্ষাকারী শক্তিকে তোয়াক্কা না করে গত 4.5 বছর বলা যেতে পারে তাদের নরম মনোভাবাপন্ন এবং কখনো কখনো তাদের পরোক্ষ মদতে এসব করার ফলে ত্রিপুরাজ্যের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই, ভয়ের পরিবেশ, আতঙ্কের পরিবেশ আজকেও তারা তৈরি করে রেখেছে। এবং এদেরকে পালার জন্য ওই রেগার টাকা হলো মেইন, আরো অন্য সোর্সের টাকাও আছে, রেগা হলো মেইন। অর্থাৎ গ্রামীণ মানুষের এই অধিকার কেড়ে নিয়ে এখন এটা বাইক বাহিনী পালার হয়েছে রেগা, যার ফলশ্রুতি মানুষ গড়ে প্রকৃত যারা এই রেগার কাজ যাদের প্রয়োজন তারা 30-35 দিনের বেশি পান না, 30-35 দিন কাজ করলেও সঠিক সময় মজুরি পান না। আর সেই শ্রম দিয়ে যে নতুন অ্যাসেট তৈরি হবে, স্থায়ী সম্পদ তৈরি হবে, সেই সম্পদ আর আগে দেখা যায় না। বামফ্রন্ট সরকারের সময়তে যা হয়েছে আজকে তাই। তার সাথে যে প্রাইম মিনিস্টার আবাস যোজনা 2011 ইংরেজিতে যখন সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস হয়,
ওই সময়তে আমি দপ্তরে মন্ত্রী ছিলাম, গ্রাম উন্নয়ন দপ্তরে। এই ত্রিপুরা থেকেই এই গ্রাম উন্নয়ন দপ্তরের হাত ধরে সারা দেশে এই সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস তৈরি হয়েছিল। এই সেন্সাসের মূল উদ্দেশ্য ছিল কাদের ঘর নেই তাদের জন্য ঘর দেওয়া হবে, সেখান থেকে তালিকা তৈরি করা হবে। এবং সেই 11 সালের সেন্সাসে তালিকা তৈরি হয়েছে, সেই তালিকা অনুযায়ী ঘর হবে। 11-র পর 2018 অব্দিও বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে প্রত্যেক বছরে 35 থেকে 50,000 ঘর হয়েছে, কিন্তু তালিকা বড়। এই তালিকা অনুযায়ী ঘর হবে। তো এই গভর্নমেন্ট আসার পর 2018-তে এসছে, 18-19 কোনো ঘর দেয়নি, 19-20 কোনো ঘর দেয়নি, 20-21 ঘর দেয়নি। প্রায় 4টা বছর মানুষের এই প্রাপ্য 11 সালে যে বেনিফিশিয়ারি তালিকা তৈরি হয়েছে এটাকে আটকে রেখে দিয়ে গত বছর তারা পিএমআইএর নামে একসাথে কিছু ঘর দিল। কিন্তু এই তালিকা বর্তমান বিজেপি সরকারের তৈরি করা তালিকা না, বামফ্রন্ট সরকার যে তালিকা তৈরি করে গেছে। তো তারা কি করছে? তারা করছে এখন কি, ওই তালিকা থেকে কিভাবে নাম বাদ দেওয়া যায়। কিন্তু সবার নাম বাদ দিতে পারেনি। ত্রিপুরা রাজ্যের সবকটা ব্লকে, 58টা ব্লকে এবং 20টা নগরেই যে ঘরগুলো হয়েছে, 5 থেকে একজন বেনিফিশিয়ারির কাছ থেকে সর্বোচ্চ আমাদের কাছে যা খবর 40,000 টাকা অবধি এরা এই টাকা ভাগ নিয়েছে। তো আমরা আমাদের এই 10 দফা দাবির মধ্যে এটাও ছিল যে সমস্ত পিএমওয়াই যারা বেনিফিশিয়ারির তালিকা হয়েছে তাদের ঘর দিতে হবে। এই বিজেপি সরকারের তাদের এই ক্ষমতা নেই, তাদের এই নৈতিকতা নেই কারণ নাম বাদ দেওয়ার, কিন্তু দিচ্ছে না। কাজে এই সমস্ত দাবি নিয়ে আমরা যাব, কারণ সরকার বলছে সব হয়ে গেছে, সরকার বলছে ত্রিপুরা যে অনেক কিছু করে ফেলেছে। আমি বলতে চাই শুধু কাকরাবন ব্লক না, এই উদয়পুর মহকুমা গোটা গোমতী জেলাতে গত 4.5 বছরে মানুষের চোখে পড়ার মতো আঙ্গুল দিয়ে দেখানো যায়, বলা যায় এরকম কোনো কাজ করেছে এই সরকার? কিচ্ছু করেনি। সরকার একটা থাকলে, যে সরকারই থাকুক, কিছু প্রকল্প তো আসবে, এগুলো এসছে, তার সুযোগ মানুষ পায়নি। তার জ্বলন্ত উদাহরণ হলো এই যে আমাদের পার্টি অফিসের সামনে কি সাগর কৈটারে জগন্নাথ দিঘি। কমরেড রতন ভৌমিক যখন পর্যটন মন্ত্রী ছিলেন তখন বহু চেষ্টা করে সেখানে যারা এরকম ডিপিআর তৈরি করে, এই ডিপিআর তৈরি করার মধ্য দিয়ে পর্যটন মন্ত্রকের কাছে পাঠিয়ে, আমিও তখন সাংসদ ছিলাম, সাংসদ হিসাবে আমিও বারবার পার্সু করেছি, এগুলি মঞ্জুরি হয়েছে উদয়পুরে সৌন্দর্যায়নের জন্য। কি অবস্থা? এই কদিন বৃষ্টি হয়েছে বলে একটু জল দেখা যায়, এটা এখন দিঘিও না, ধান ক্ষেত না। কোথায় গেল? আপনাদের পত্রপত্রিকাতে আমরা দেখি উদয়পুর শহরের এখানকার কিছু প্রবীণ নাগরিকরা, যাদের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, তারা মাঝে মধ্যে বলেন যে উদয়পুর শহরের একজন শাসক দলের মানে হুমরা চুমড়া, শুধু হুমরা চুমড়া না, আরো সাংঘাতিক ক্ষমতাশালী মানুষ, তার পরিবারই তো সব শেষ করে দিল। এই প্রকল্প কবে শেষ হবে? ইতিমধ্যে প্রচুর টাকা শেষ হয়েছে। গোটা এই উদয়পুর শহরের মানুষ, এই গোমতী জেলার মানুষ ক্ষুব্ধ। তাদের এই গর্বের শহরের এরকম একটা যে
মনোরম দৃশ্য, এই গত 4.5 বছরে এটাকে তারা বিলীন করে দিয়েছে। তো যদি এই 4.5 বছরে কারো শ্রীবৃদ্ধি হয়ে থাকে, আপনারাই উদয়পুরের মানুষ আমার থেকে ভালো জানবেন কোন পরিবারের কয়টা ফরেন লিকারের দোকান, কয়টা এই পেট্রোল পাম্প হয়েছে আপনারা জানেন। হ্যাঁ, আগে থেকেও তারা পয়সাওয়ালা ছিল না, কথা বলছি না, কিন্তু এত হাতে বিঘতে এই 4.5 বছরে ওই সারা দেশের ক্ষেত্রে যেমন আম্বানি আদানি, এখানেও ছোটখাটো কিছু আম্বানি আদানি তৈরি হয়েছে। কিন্তু ত্রিপুরাজ্য তো একটা গণতান্ত্রিক বাতাবরণ আছে। এখানকার মানুষ 18তে কেউ বিভ্রান্ত হলেও, মোহ তৈরি হলেও এই মোহভঙ্গ ঘটছে, তারা মুখ খুলছে, প্রতিবাদ করছে। আগামী দিন এই প্রতিবাদ এটা বিদ্রোহে তৈরি হবে। কাজেই শাসক দলের তরফ থেকে বিরোধী দলের এই গণতান্ত্রিক যে উদ্যোগ, আজকে গণডেপুটেশন, এটাকে আটকাতেই হবে। ওপেন ফেসবুকে ধমক দিচ্ছে, কালকে খেলা হবে, ব্যাটে বলে লড়াই হবে, রক্ত ঝরবে। আমাকে এই সাংবাদিক মহোদয় কাকরাবনে জিজ্ঞেস করছিলেন যে আপনারা তো এখন করলেন, আপনি স্যাটিসফাইড কিনা। আমি তো বলবো একেবারে স্যাটিসফাইডও না, একেবারে আনস্যাটিসফাইডও না। কেন বলছি কথাটা? যে আমরা একটা গণডেপুটেশন দেব, আমি ডিজিকে বলেছি, যদি শাসক দলের সেদিন প্রোগ্রাম থাকে আমরা করব না, তাদের করতে দিন। রাজনীতি তো হলো কর্মসূচির লড়াই, নীতির লড়াই। আমাদের চেয়ে ভালো কাজ করে তারা দেখা। কিন্তু আমরা 5 তারিখের জন্য আমরা অনুমতি চেয়েছি। যদি স্থানীয় থানা আমাদেরকে অনুমতি দেয়, আমরা ডেপুটেশন দেব, এটা যেন স্মুথলি দিতে পারি। যাই হোক, আমি এই গুমতি জেলার পুলিশ সুপার এবং পুলিশকে করব না। এরা যদি সহযোগিতা না করতেন তাহলে আজকে হতো না। কিন্তু সহযোগিতা শব্দটি বা এই মানে তার ব্যবহার, এটা তো আমরা নাগরিকরা, রাজনৈতিক দল আমরাই করব। এটা বলতে গিয়েও বলছি, আমরা যখন আজকে কাকরাবন ব্লকে গিয়ে আমাদের এই সংক্ষিপ্ত প্রোগ্রাম করব, একটা মাইক নিয়েছিলাম, একটা কথা বলবো, কারণ আমরা তো পারমিশন নিয়ে, আমরা ভিডিও পারমিশন নিয়ে আমরা ডেপুটেশনে গেছি। কাজে আমাদের কথা বলার জায়গা তো ভিডিও অফিসে। আমরা যখন মাইক খুললাম, উদয়পুর মহকুমার এসডিপিও বলছেন আপনাদেরকে কোঅপারেট করছি। অদ্ভুত। এই অফিসারটা বোধ হয় যে তার যে কর্তব্য কি, তার দায়িত্ব কি, একজন পুলিশ সার্ভিস অফিসার হিসাবে তিনি যে দায়িত্ব পালনে শপথ নিয়েছেন তিনি বোধহয় ভুলে গেছেন। তিনি আমাকে বলছেন আমরা কোঅপারেট করছি। কেন? পুলিশের দায়িত্ব কি তাহলে ওই সমাজদ্রোহীদেরকে একটা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে ডেপুটেশনে আসা, এদেরকে বাধা দেওয়া, এবং তারা যখন এদেরকে ইনঅ্যাক্টিভ থেকে তাদেরকে সহযোগিতা করা। তিনি বলছেন সহযোগিতা করছি। আরে এটা তার দায়িত্ব, তার কর্তব্য। এদেশের সংবিধান সমস্ত নাগরিককে, দলকে তার বক্তব্য সরকারের কাছে উত্থাপন করার সুযোগ দিয়েছে, এবং পুলিশের দায়িত্ব এটা। হ্যাঁ, আমরা কৃতজ্ঞতার সাথে সহযোগিতা বা এটা বলবো, এটা আলাদা জিনিস। কাজে গত 4.5 বছরে কিছু পুলিশ অফিসার তাদের দায়িত্ব জ্ঞান ভুলে গেছে। আমি খুব বিনয়ের সাথে তাদেরকে বলবো, ত্রিপুরা রাজ্যের মানুষ বহু সহ্য করেছে। যারা এইভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করতে চায়,
সেই রাজনৈতিক দলকেও ক্ষমা করবে না, আর তাদের জন্য যারা চামচাগিরি করছে এরকমভাবে তারাও ছাড় পাবে না। ত্রিপুরার জনগণ তার হিসাব নিকাশ করবে। তো এই হলো আজকে আমাদের গণডেপুটেশনের মূল উদ্দেশ্য। এর মধ্য দিয়ে উদয়পুর মহকুমার যে গণতন্ত্রপ্রিয় উন্নয়নকামী মানুষকে আমি বলতে চাই, এখানে শাসক দল এরকমভাবেই মুষ্টিমেয় বাহুবলীদের নিযুক্ত করে গণতান্ত্রিক কণ্ঠস্বরকে দাবিয়ে রাখতে চেষ্টা করছে। কেননা এরা ভয় পাচ্ছে সিপিআইএম ব্লকে যাওয়া মানে হলো এদের দুর্নীতির মুখোশ খুলবে, সিপিআইএম মাঠে নামা মানে হলো এদের সমস্ত কুকর্ম মানুষ আরো জানবে। কাজেই জবরদস্তি করে প্রশাসনকে ব্যবহার করে এই টুটি চেপে ধরা এইভাবে পারবে না। আমি ধন্যবাদ জানাবো এই শাসক দলের সমস্ত রক্তচক্ষু এবং প্রবল বৃষ্টি রক্ষা করেও যারা আজকে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আগামী দিন এই সংখ্যা আরো বহুগুণ বাড়বে এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে, জনগণেরই বক্তব্য, শুধু আমাদের বক্তব্য না, এটাকে জনসমক্ষে আপনাদের মাধ্যমের অর্থাৎ মিডিয়ার মাধ্যমে তুলে ধরার মধ্য দিয়ে এটা সেই গণতান্ত্রিক দায়িত্ব আপনারা পালন করবেন, আমি এটা আশা রাখি। কোন প্রশ্ন থাকলে করতে পারেন বা অন্যরা বলবেন।